আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প এর 4 নম্বর পর্বে আজকে আমরা দেখব 141 থেকে 144 পৃষ্ঠার সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। বাইনারি সংখ্যার গল্প, অনুমানের খেলা, গেসিং গেম। এসো একটি অনুমানের খেলা খেলি। খেলাটি হলো প্রিয় বই, প্রিয় বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে। নিয়মটা বলে দিই। লটারি করে ক্লাসের সামনে একজন যাবে এবং প্রিয় কোনো বই, বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে। সহপাঠীরা সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু কয়েকটি শর্ত আছে। প্রশ্নগুলোর কোনোটির উত্তরই সে মুখে বা ইশারায় বলতে পারবে না। তার হাতে একটা টর্চ বা লাইটের সুইচ থাকবে। তাকে উত্তর দিতে হবে সে আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে। প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার আলো জ্বালাবে, যদি না হয় তবে আলো জ্বালাবে না। মনে করো সালমা মনে মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। এবার সবাই কীভাবে সালমাকে প্রশ্ন করছে দেখো। এটা কি কোনো বই? সালমা আলো জ্বালাবে না। এটা কি কোনো ব্যক্তি? সালমা আলো জ্বালাবে। তিনি কি কোনো লেখক? সালমা আলো জ্বালাবে। তিনি কি এখনও বেঁচে আছেন? সালমা আলো জ্বালাবে না। তিনি কি কবিতা লিখতেন? সালমা আলো জ্বালাবে। তার জন্ম কি বরিশালে? সালমা আলো জ্বালাবে না। তার জন্ম কি বর্তমানে পশ্চিমবঙ্গে? সালমা আলো জ্বালাবে। তিনি কি নারী? সালমা আলো জ্বালাবে না। তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? সালমা আলো জ্বালাবে না। তার মৃত্যু কি ঢাকায় হয়েছিল? সালমা আলো জ্বালাবে। তিনি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম? সালমা আলো জ্বালাবে। এভাবে করে আমরা খেলাটি খেলব। তো কেমন হলো খেলাটি? এবার ভেবে দেখো আলো জ্বালানো ছাড়াও আরও কী কী উপায়ে তুমি হ্যাঁ অথবা না বুঝতে পারো, সেই উপায়গুলো দিয়ে নিজের সারণীটি পূরণ করো। যেমন মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে, এক পাশে হ্যাঁ অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করে। আরও কিছু নিয়ম তোমাদের এখানে লিখতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা 41 পৃষ্ঠার যে খালি ঘর বা ছকটা রয়েছে এটা পূরণ করি। সারণীটি পূরণ করা হলো: 1 নাম্বার মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে, 2 নাম্বার এক পাশে হ্যাঁ এবং অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করে, 3 নাম্বার বৃদ্ধাঙ্গুল উপর বা নিচে করে হ্যাঁ বা না বুঝিয়ে, 4 নাম্বার করতালি দিয়ে হ্যাঁ এবং করতালি দিয়ে না বুঝিয়ে, 5 নাম্বার চোখের পলক ফেলে হ্যাঁ এবং না ফেলে না বুঝিয়ে, 6 নাম্বার অন কার্ড অফ কার্ড ব্যবহার করে, 7 নাম্বার আপ ডাউন লেখা ব্যবহার করে। এভাবে করে আমরা কিন্তু রানারভাবে আমাদের অ্যান্সারটা বোঝাতে পারি। পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, খেয়াল করেছো যে খেলাটির মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করেছো। হ্যাঁ বলতে হলে আলো জ্বালিয়েছো আর না হলে আলো বন্ধ রেখেছো। তো এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করে বেশ কঠিন একটি সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছো। আর একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তোমাদের লাইট বাল্ব বা টর্চেস বাল্বে সুইচ টিপে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে আলো জ্বলে। সুতরাং বিদ্যুতের উপস্থিতি মানে হ্যাঁ আর অনুপস্থিতি মানে না। এখন আমরা যদি গাণিতিকভাবে হ্যাঁ হলে 1 আর না হলে 0 ধরে নিই, তাহলে বিদ্যুতের উপস্থিতি মানে 1 আর অনুপস্থিতি মানে 0 দাঁড়ায়। সেই অর্থে তোমরা কেবল 1 আর 0 ব্যবহার করে সঠিক উত্তর বের করে নিয়ে আসতে পেরেছো এবং একটি সিদ্ধান্তে উপনীত হয়েছো। অনেকটা সময় হয়তো লেগেছে, কিন্তু হ্যাঁ অথবা না ছাড়া আর কিছুই কিন্তু জানার বা বোঝার প্রয়োজন হয়নি। এবার তোমাদের একটা মজার ব্যাপার বলি। তোমাদের চারপাশে কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন, ক্যালকুলেটর এরকম যত জিনিস দেখছো, এরা সবাই আসলে এই অনুমানের খেলার মতো করেই কাজ করে। তার মানে শুধুমাত্র হ্যাঁ আর না অর্থাৎ 1 আর 0 ব্যবহার করেই সব কাজ করে। অবাক ব্যাপার, তাই না? এই যন্ত্রগুলি আসলে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির সংকেত ব্যবহার করেই আমরা কম্পিউটারে ভিডিও গেম খেলি, সিনেমা দেখি, লেখালেখি করি। কিন্তু সেই সংকেত তখন কেবল একটি হ্যাঁ বা একটি না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেকগুলো হ্যাঁ এবং না অর্থাৎ 1 আর 0 মিলিয়ে বড় একটি সংকেত তৈরি করা হয়, কিন্তু তার মাঝে এই দুটি ছাড়া অন্য কোনো সংকেত আর থাকে না। তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি সংকেত রয়েছে। আচ্ছা, আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়টি অঙ্ক বা সংকেত ব্যবহার করি সেগুলো লিখে নিচে সারণীটি পূরণ করো। তো আমরা সাধারণত 10টি অঙ্ক বা সংকেত ব্যবহার করি। সেগুলো কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা যেমন গণিত বা গণনা করতে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করি, 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি। কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে এমন নয়,
কিন্তু কী আর করা, বেচারার সব কাজ ওই শূন্য আর এক দিয়েই কিন্তু করতে হয়। ঠিক আছে, যেমন ও বলছে দেখো সংখ্যা বলছে, দেখুন এই বলছে এ কি হাসির কৌতুক শোনালে বন্ধু, আমরা কিছুই বুঝছি না যে তারা কী বলছে। দশমিক পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি, তাই বাইনারি 0 এবং 1কেও বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয়। বারবার বাইনারি ডিজিট না বলে বাইনারি থেকে BI এবং ডিজিটের T মিলিয়ে সংক্ষেপে আমরা বিট বলি, বাংলা একে বিট বলা হয়। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ছাড়া আর কোনো অঙ্ক নেই, এমন কিন্তু আরও অনেক সংখ্যা পদ্ধতি আছে। তুমি কি ব্রাজিলের পিরাহা উপজাতির কথা শুনেছ? তাদের বসবাস হলো অ্যামাজন বনের গহীনে। সভ্যতার সাথে ওদের সম্পর্ক নেই মোটেই, জ্ঞান বিজ্ঞান তো দূরের কথা, তাদের বর্ণমালা, ভাষার শব্দ এবং গণনা পদ্ধতিও খুবই সীমিত। তারা 1 এবং 2-এর বেশি গণনা করতে পারে না। 2-এর বেশি যে কোনো সংখ্যাকে তারা বলে অনেক। মজার না? তো কেমন হয় আমরা যদি 2 ভিত্তিক পদ্ধতিতে গণনা করা শিখতে পারি? একটা কথা তোমাদের আগে ভাগে জানিয়ে রাখি, 2 ভিত্তিক পদ্ধতিটি ভালো করে বুঝলে কম্পিউটার কীভাবে কাজ করে সেটিও বুঝতে পারবে। শুধু তাই নয়, কম্পিউটারে অনেক সমস্যা তুমি নিজেই বুঝে সমাধান করতে পারবে। তাহলে চলো পরিচিত হয়ে নেই 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাথে। কার্ডে ডট গুণি। নিচের খেলার মধ্য দিয়ে আমরা কম্পিউটার কীভাবে গণনা করে সেটা বুঝতে পারবো। খেলার শুরুতে তোমরা যে কোনো 4 জন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও, তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড। এবার প্রথম জনের কার্ডে একটি ডট এঁকে দাও, এভাবে দ্বিতীয় জনের কার্ডে 2টি, তৃতীয় জনের কার্ডে 4টি ডট আঁকো। এই দেখো 1টা 2টা 4টা, তাহলে চতুর্থ জনের কার্ডে কয়টা ডট হবে? অবশ্যই 8টা হবে। ঠিক আছে, বুদ্ধি খাটাও। এবার তোমরা একটু চিন্তা করলে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কীভাবে তোমার উত্তর নির্ণয় করলে। দেখি আমরা অ্যান্সারটা কীভাবে নির্ণয় করা যায়। 143 পৃষ্ঠায় কাজটা রয়েছে। এখানে প্রথম জনের কার্ডে একটি ডট ছিল, তার দ্বিগুণ ডট আছে দ্বিতীয় জনের কার্ডে অর্থাৎ 2টি। আবার দ্বিতীয় জনের কার্ডের দ্বিগুণ ডট আছে তৃতীয় জনের কার্ডে অর্থাৎ 2 গুণ 2 সমান 4টি। তাহলে চতুর্থ জনের কার্ডে থাকবে তৃতীয় জনের দ্বিগুণ কার্ড অর্থাৎ 4 গুণ 2, তার মানে 8টি ডট থাকবে। এই ধারাবাহিকতা বুঝতে পারলে এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যে কোনো বন্ধুর কার্ডেও কতটি ডট বসবে তা বলে দিতে পারবে। এবার নিচে ফাঁকা ঘরটি পূরণ করো। দেখো চতুর্থ ঘরে যদি 8 হয়, পঞ্চম ঘরে কত হবে? 16, ষষ্ঠ ঘরে ডট হবে 32টা, সপ্তম ঘরে হবে 64টা, ঠিক আছে, অষ্টম ঘরে হবে 128টা। এভাবে করে কিন্তু কাজটা তোমরা করতে পারো। তারপর 144 পৃষ্ঠায় রয়েছে প্রতিটি কার্ডের ডটের সংখ্যা তার আগের কার্ডের ডটের সংখ্যার সাথে সম্পর্ক কী সেটা আমাদের বের করতে হবে। প্রতিটি কার্ডের ডটের সংখ্যা তার আগের কার্ডের ডটের সংখ্যার সম্পর্কটা হচ্ছে যে পরবর্তী কার্ডের ডটের সংখ্যা পূর্ববর্তী কার্ডের ডটের সংখ্যার দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ পরবর্তী কার্ডের ডট সংখ্যা সমান পূর্ববর্তী কার্ডের ডট সংখ্যা গুণ হচ্ছে 2। আচ্ছা, শুরুতে অনুমানের খেলায় টর্চের আলো জ্বালানোর নিয়মটা মনে আছে? আলো জ্বললে 1 আর না জ্বললে 0। ঠিক তেমনই এই নতুন খেলাটিতে একটি নিয়ম রয়েছে। তো এখানে একটা খেলা আছে, আমরা আগামী পর্বে এই খেলার নিয়মটা দেখব এবং এরপর 144 থেকে 146 পৃষ্ঠার মধ্যে যে সকল কাজ আছে এগুলোর সমাধান আমরা পরবর্তী পর্বে করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প 141, 142, 143 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।